আমন্ত্রণ রাতের বাংলাদেশে। আর শুরুতেই জানাবো শিরোনাম। কোয়ার্টার ফাইনালের ওঠার মিশনে রাতে পর্তুগাল স্পেন দুই পরাশক্তির লড়াই। ভোরে যুক্তরাষ্ট্র বেলজিয়াম ম্যাচ, বজ্রবৃষ্টির কারণে অনুশীলন করতে পারেনি টিম আর্জেন্টিনা। বিদ্যুৎ খাতে চলমান অস্থিরতার জন্য আওয়ামী লীগ সরকারের ভুল নীতি দায়ী দাবি মন্ত্রণালয়ের। জ্বালানি খাতে সংকটের জন্য বিপিসি ও তিতাসের দুর্নীতিকে দুষছে ক্যাম্প। প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ সৌদি আরবের। ঠিক হয়নি দিনক্ষণ, সার্ক পুনর্জীবনে কাজ করছে বাংলাদেশ। গাজীপুরে সমাবেশ করে জুলাই পদযাত্রা শুরু করল এনসিপি। গণ অভ্যুত্থানের চেতনায় বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়। নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি। বান্দরবানে বেড়াতে গিয়ে বিপাকে অনেক পর্যটক। কক্সবাজারে পাহাড় ধসে 8 রোহিঙ্গা সহ নিহত 9। আর তো হন্না তো কি হইব, আর তো সন্নমিকে আছে, তারা হন সন্নমি বাজল হন্না ভা 5 জনের মাঝে একজন ইনজুরি হয়েছে, আড্ডি মাইকে এখন অ্যামাজন হসপিটাল আমার ঢুকে আর 4 জন মরে গিয়ে। ডিসেম্বরে স্কুলে পৌঁছে যাবে আগামী বছরের পাঠ্য বই। 4টি নতুন বই ও কারিকুলাম পরিমার্জনের কথা জানালেন শিক্ষামন্ত্রী। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে শোকার্ত মানুষের ঢল। ঐতিহাসিক আজাদি স্কয়ারে পৌঁছেছে মরদেহ। ইরানে সরকারি ছুটি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছি দেবাশিস রঞ্জন সরকার। শুরুতেই ফিফা বিশ্বকাপের খবর। বিশ্বকাপে শেষ 16-র সবচেয়ে প্রতীক্ষিত লড়াইয়ে মুখোমুখি আইবেরিয়ান দুই পরাশক্তি পর্তুগাল ও স্পেন। বাংলাদেশ সময় দিবাগত রাত 1টায় টেক্সাসের ডালাস স্টেডিয়ামে মাঠে নামবে দুই দল। এবারের বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছে স্পেন। শেষ রাউন্ড 32 এর ম্যাচে অস্ট্রিয়াকে 3-0 গোলে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে লা রোজারা। স্পেনের আক্রমণ ভাগ সামলাবেন লামিন ইয়ামাল, দানি ওলেমো ও মিকেল ওয়ার্ডজাবাল। ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করার পর সময়ের সাথে নিজেদের গুছিয়ে নিয়েছে স্পেন। অন্যদিকে কঠিন লড়াই শেষে ক্রোয়েশিয়াকে 2-1 গোলে হারিয়ে শেষ 16 নিশ্চিত করেছে পর্তুগাল। আর মাঠে তাদের ভরসা থাকবে ক্রিস্টিয়ানো রোনালদো, ব্রুনো ফার্নান্দেজ ও রাফায়েল লেয়াওয়ের উপর। বল দখল ও পাসিংয়ে ফুটবলে স্পেন এগিয়ে থাকলেও দ্রুত কাউন্টার অ্যাটাকে পর্তুগালও হতে পারে সমান ভয়ঙ্কর। ওদের কৌশল ও শক্তি দুর্বলতা ভালোভাবে বোঝার জন্য গত ম্যাচটি বারবার বিশ্লেষণ করেছি। সমমানের দুটি দলের এই নকআউট লড়াইয়ে যে কোনো ছোট ভুল বা ছোট সুযোগই ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারে। তাই নিজেদের স্বাভাবিক সুন্দর ফুটবল খেলার পাশাপাশি পর্তুগালকে কোনো ধরনের সুযোগ না দিয়ে যে কোনো মূল্যে জয় নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। স্পেন আমার মাতৃভূমি হলেও সেখানে আমি কখনো কাজ করিনি। এটা হয়তো অবিশ্বাস্য শোনাতে পারে, আমার আসল বাড়ি সেখানেই যেখানে আমার পরিবার থাকে এবং যেখানে আমার দায়িত্ব বা মিশন রয়েছে। টুর্নামেন্টের এই পর্যায়ে আমাদের একে অপরের মুখোমুখি হতে হচ্ছে, এটি সত্যিই দুঃখজনক। আমার মনে হয় এটি একটি দুর্দান্ত ফাইনাল ম্যাচ হতে পারত। ফিফা বিশ্বকাপের খবর দেখছিলেন আপনারা। ফিফা বিশ্বকাপের রাউন্ড অফ 16-এ বেলজিয়ামের মুখোমুখি হতে যাচ্ছে স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্র। বাংলাদেশ সময় ভোর 6টায় সিয়াটলের লুমেন ফিল্ডে অনুষ্ঠিত হবে ডু অর ডাই ম্যাচটি। সবশেষ রাউন্ড অফ 32 এর ম্যাচে বসনিয়াকে 2-0 গোলে হারিয়ে আত্মবিশ্বাসী যুক্তরাষ্ট্র। মাঠে ফলারিন বালুগুন ও ক্রিস্টিয়ানো পুলিসিচের উপর ভরসা থাকবে স্বাগতিকদের। অন্যদিকে সেনেগালের বিপক্ষে 2 গোলে পিছিয়ে থেকেও 3-2 ব্যবধানে দারুণ প্রত্যাবর্তনের জয় নিয়ে শেষ 16তে এসেছে বেলজিয়াম। কেভিন ডি ব্রুইনা, জেরেমি ডোকু ও রোমেলু লুকাকুর নেতৃত্বে মাঠে নামবে বেলজিয়াম। বৈরী আবহাওয়া কোনোভাবেই পিছু ছাড়ছে না আর্জেন্টিনাকে। মায়ামিতে দলটির
প্রথম দিনের অনুশীলন বাতিল হয়েছে ঝড় ও বজ্রবৃষ্টির কারণে। এবারে ম্যাচ ভেন্যু আটলান্টায় এসেও স্বস্তি নেই মেসি আলভারেজদের। তাদের স্বাগত জানিয়েছে সেই ঝড় ও বজ্রবৃষ্টি। এই শহরেই মঙ্গলবার মিশরের বিপক্ষে লড়বে বিশ্ব চ্যাম্পিয়নরা। যুক্তরাষ্ট্র থেকে আরও জানাচ্ছেন সহকর্মী মুজনে বিন তারেক। কেপ ভার্দের বিপক্ষে ওয়েক আপ কলের পরদিনই নতুন বিপত্তির মুখে আর্জেন্টিনা। শনিবার মায়ামিতে অনুশীলন করার কথা থাকলেও প্রকৃতির বাধায় শেষ পর্যন্ত হয়নি। বজ্রবৃষ্টির তীব্রতা বেশি হওয়ায় অনুশীলন বাতিল করতে বাধ্য হয় বিশ্ব চ্যাম্পিয়নরা। যেখানে কেপ ভার্দের বিপক্ষে পুরো ম্যাচ খেলা ফুটবলারদের হালকা অনুশীলন, ম্যাচ টাইম কম পাওয়া ও না খেলা ফুটবলারদের পুরোদমে অনুশীলন হওয়ার কথা ছিল। সেই আক্ষেপ অবশ্য কেটেছে রোববার। সেই মায়ামিতেই ক্লোজ ডোর অনুশীলন সেরেছে স্কালোনির শিষ্যরা। রাউন্ড অফ 32 ম্যাচে মেদিনা অস্বস্তি নিয়ে মাঠ ছাড়লেও ক্র্যাম্প সমস্যা নিয়ে ম্যাচ শেষ করেছিলেন এনজো ফার্নান্দেজ। তাই তো রিকভারি সেশনে ব্যস্ত সময় কেটেছে স্কালোনির শিষ্যদের। মধুচন্দ্রিমা পর্ব শেষ। নকআউট পর্ব কতটা কঠিন হতে যাচ্ছে তা কেপ ভার্দের বিপক্ষেই টের পেয়েছে আলভিসেলেস্তারা। এক লিওনেল মেসি ছাড়া নজর কাটতে পারছে না কেউই। খুব ভালো বিকল্পও নেই স্কালোনির হাতে। শিরোপা রেসে টিকে থাকতে অনুশীলনে বাড়তি ঘাম ঝরালেন মার্তিনেজ আলভারেজরা। রাউন্ড অফ 16-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ মোহাম্মদ সালার মিশর। অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে খেলা আফ্রিকার দেশটির জন্য অনুপ্রেরণা হতে পারে কেপ ভার্দে। মেসি এনজোদের হারানো যে অসম্ভব নয়, সেই বিশ্বাসকে পুঁজি করেছে মিশর। নরওয়ের কাছে হেরে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিদায় কিছুটা হলেও চাপ তৈরি করেছে আর্জেন্টিনা শিবিরে। আর এসবের কিছুই অজানা নয় বিশ্ব চ্যাম্পিয়নদের। মায়ামিতে অনুশীলন শেষে দলটির নতুন গন্তব্য এখন আটলান্টা। বৈরী আবহাওয়া যেন কোনোভাবেই পিছু ছাড়ছে না আর্জেন্টিনার। মায়ামিতে প্রথম দিনের তাদের অনুশীলনটা ক্যান্সেল হয়েছিল ঝড় ও বজ্রপাতের কারণে। আটলান্টায় তারা যখন পা রেখেছে সেখানেও তাদেরকে স্বাগত জানিয়েছে বৈরী আবহাওয়া। কিছুক্ষণ আগেই এখানে ঝড় হয়েছে, এখনো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং বজ্রপাত হচ্ছে। আর্জেন্টিনার ম্যাচ পূর্ব অনুশীলন সোমবার সকাল 11টায়। আর সেই সময়টায় তারা তাদের অনুশীলনটা নির্বিঘ্নে করতে পারে কিনা সেটা এখন একটা বড় চ্যালেঞ্জ আলভিসেলেস্তাদের জন্য। মুজরা বিন তারেক, যমুনা স্পোর্টস, আটলান্টা, যুক্তরাষ্ট্র। গাজীপুরের কালীগঞ্জে পদযাত্রার মধ্যে দিয়ে দেশব্যাপী জুলাই পদযাত্রা কর্মসূচি শুরু করল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিকেলে কালীগঞ্জের শ্রমিক কলেজ মাঠ থেকে শুরু হয় কর্মসূচি। অংশ নেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ কেন্দ্রীয় নেতারা। পদযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে, পরে বাস স্ট্যান্ড এলাকায় আয়োজিত সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় নেতারা। জুলাই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন, গণতান্ত্রিক সংস্কার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে দলীয় কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন তারা। গাজীপুরের কর্মসূচি শেষে সাভারে পদযাত্রায় অংশ নেন কেন্দ্রীয় নেতারা। জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে দেশ জুড়ে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করে এনসিপি। সংস্কারের পক্ষে অথবা বিপক্ষে বাংলাদেশের 70% মানুষ হ্যাঁ এর পক্ষে ভোট দিয়েছে, সংস্কারের পক্ষে ভোট দিয়েছে। কিন্তু এই সরকার, এই বিএনপি সরকার গণভোট এবং জুলাই সনদকে এখন অস্বীকার করছে, জনগণের সাথে প্রতারণা করছে, জাতির সাথে গাদ্দারি এবং বিশ্বাসঘাতকতা করছে। সাভারে চলছে এনসিপির কর্মসূচি। কিছুক্ষণ আগে সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এখন কথা বলছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। সরাসরি আমরা সেখানে যাচ্ছি। আমাদের সহকর্মী এম এ আজিজ রয়েছেন সেখানকার খবরাখবর সংগ্রহ করতে। আজিজ, এই মুহূর্তে কি হচ্ছে সেখানে? ধন্যবাদ দেবাশিস। আমি আপনাকে দেখাতে চাই, আমি এই মুহূর্তে আছি সাভার মডেল থানার সামনে। এখানে এনসিপির নেতা কর্মীরা এসে জড়ো হয়েছেন। কিছুক্ষণ আগে তারা ভেতরের একটি মাঠে যে সমাবেশ করছিলেন, জুলাইয়ের 2 বছর পূর্তিতে তারা দেশব্যাপী যে পদযাত্রা ঘোষণা করেছেন তারই অংশ হিসেবে এর বিকেলে তারা গাজীপুরে একটি প্রোগ্রাম করেছেন এবং সন্ধ্যার পর তারা মূলত এই সাভারে এই প্রোগ্রামটি করার কথা ছিল এবং তারা ঠিক রাত 9টার পরপরই তাদের প্রোগ্রাম শুরু করেছিলেন। উদ্বোধনী 1 থেকে 2 জন বক্তা তাদের বক্তব্য দেওয়ার পরপরই মূলত মূল সভামঞ্চের সামনেই একটি ককটেল বিস্ফোরণ ঘটে এবং সেখান থেকে মুহূর্তেই দিক বিদিক ছোটাছুটি করতে দেখতে পাই আমরা নেতাকর্মীদের এবং সেখান থেকে
দ্রুত সমাবেশ শেষ করে দিয়ে নাহিদ ইসলামের নেতৃত্বে সার্জিস আলম, আখতার হোসেন তারা এই সাভার মডেল থানার সামনে মিছিল সহ এসেছেন এবং এখানে তারা প্রতিবাদ জানাতে এসেছেন এবং এখানে এসে আবার নাহিদ ইসলাম কথা বলছেন, আমরা সেটি দেখতে পাচ্ছি এবং আমরা সেই বক্তব্যটি নেওয়া যায় কিনা আমরা একটু চেষ্টা করব এবং আমরা সেখানে যাওয়ার চেষ্টা করছি। দেবাশিস, আপনি দেখতে পাচ্ছেন যে এই 5 আগস্টের পরে মূলত প্রথম কোনো সমাবেশে আমরা এরকম একটি ঘটনা দেখতে পেলাম, যেখানে একটি শান্তিপূর্ণ সমাবেশে ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছে এবং সেখান থেকে দ্রুত প্রোগ্রাম শেষ করে এনসিপি এর আগে আমরা মূলত গোপালগঞ্জে এরকম একটি পরিবেশ দেখেছিলাম, তবে সেখানে এরকম সমাবেশে নয়, সেখানে নেতাকর্মীরা যাওয়ার পর সাভারে এনসিপির জুলাই যাত্রার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী এম এ আজিজ। আগের সরকারের ভুল নীতির কারণে বিদ্যুৎ খাতে কিছুটা অস্থিরতা বলে জানিয়েছে সরকার। দাবি, বেসরকারি খাতে চুক্তিতে উপেক্ষিত হয়েছে দেশের স্বার্থ, সেগুলো পর্যালোচনা করে যতটা সম্ভব ট্যারিফ কমানোর চেষ্টা করা হচ্ছে। তবে হুট করে কোনো চুক্তি বাতিল করলে এর প্রভাব গ্রাহকদের উপর পড়বে বলে শঙ্কা নীতি নির্ধারকদের। শহর গ্রামে লোডশেডিং একই মাত্রায় করতে চাইলেও নানা কারণে ঢাকায় তা করা যায় না বলেও স্বীকার করেন তারা। জুন থেকে গ্রাহকদের গুনতে হচ্ছে বাড়তি বিদ্যুৎ বিল। নতুন দাম কার্যকর হওয়ায় খানিকটা বিপদে পড়েছেন প্রিপেড মিটার ব্যবহারকারীরাও। অনেকের অভিযোগ, হঠাৎ করেই কেটে নেওয়া হচ্ছে বাড়তি টাকা, আবার মিটার চার্জ নেয়ার কথা না থাকলেও গুনতে হচ্ছে তা। গণমাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে হটলাইন খুলে পরিস্থিতি সামাল দিতে চেষ্টা করছে সরকার, এরপরও ভোগান্তি কমেনি। গত 20 দিনে আমি বিল দিয়েছি 12 থেকে 13 হাজার টাকা। এটা খুব বেশি মনে হচ্ছে। তার মানে যদি মাস শেষে এটা দাঁড়াবে 17-18 টাকা, যেটা আমার কাছে খুব বেশি মনে হচ্ছে। এর আগে এরকম বিল কখনোই হয়নি। সেম কনজিউম সবকিছুই ঠিক আছে, কিন্তু হঠাৎ করেই বিদ্যুৎ বিল অনেক বেড়ে গেছে। সো এটি আমাদের জন্য অনেক কষ্টদায়ক। সোমবার সংবাদ সম্মেলন করে বিদ্যুৎ বিভাগের দাবি, দাম বাড়ায় খরচ বেড়েছে, তবে এ সংক্রান্ত বেশিরভাগ সমস্যাই সমাধান করা হয়েছে। আর দায়িত্বশীলদের কোনো অবহেলা পেলে ব্যবস্থা নেয়ার কথাও বলছে সরকার। বিল বা মূল্য বৃদ্ধির কারণ শুধুমাত্র মিটারের ত্রুটি বা কোনো ভুতুরে বিল না, নতুন ট্যারিফ এর জন্য কিছুটা দায়ী বলে আমরা মনে করছি। ব্রিফিংয়ে জানানো হয়, বিদ্যুৎ খাতের চলমান সংকটের জন্য বিগত আওয়ামী লীগ সরকারের ভুল নীতি দায়ী। আজকে বিদ্যুৎ বিভাগ যে সংকটে নিমজ্জিত, এটি হচ্ছে ফ্যাসিস্ট সরকারের সময় ভুল নীতির কারণে। একটা স্পিনিং ক্যাপাসিটি থাকতে পারে 20%, সেখানে আমাদের যদি 29,000 30,000 যদি আপনার জেনারেশন ক্যাপাসিটি থাকে, এই 12,000 অতিরিক্ত মেগাওয়াটকে আপনি ক্যাপাসিটি চার্জ দিচ্ছেন এবং প্রতি বছর আপনাকে যে পরিমাণ ভর্তুকি দিতে হচ্ছে, এই কারণে অর্থনীতির উপর যে চাপ তৈরি হচ্ছে, সেই কারণে আলটিমেটলি সবাই এফেক্ট করছে। আসে বেসরকারি খাতে করা বিভিন্ন চুক্তি পর্যালোচনার বিষয়টি। চাইলেই সেগুলো কেন বাতিল করা যাচ্ছে না তার ব্যাখ্যা দেন প্রতিমন্ত্রী। রাষ্ট্র যখন একটি চুক্তি করে, সভরেন এগ্রিমেন্ট, এখানে আপনার অনেকগুলো সীমাবদ্ধতা আছে। এগুলো বলা যত সহজ, কার্যকর করা ততটা সহজ না। আমরা তাদের সাথে আলোচনা করছি এবং আলোচনায় চুক্তির ত্রুটিগুলো তুলে ধরছি এবং এর মাধ্যমে আমরা কিছু কিছু করে ট্যারিফ রিভাইজ করছি। সম্প্রতি বেশি গরম পড়লে দিনে 3000 মেগাওয়াটের বেশি লোডশেডিং করতে হচ্ছে পিডিবিকে, তবে ঢাকায় তার প্রভাব নেই বললেই চলে। আমরা ডিসেন্ট্রালাইজ করতে পারিনি, সবকিছু তো ঢাকামুখী, সো ঢাকার বাস্তবতা ভিন্ন। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। পিপিসি ও তিতাসের দুর্নীতি জ্বালানি খাতের সংকটের পেছনে বড় কারণ বলে মনে করে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। জ্বালানি মন্ত্রী বলেন, দীর্ঘদিনের সমস্যা দ্রুত সমাধান করা কঠিন। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ক্যাব আয়োজিত নবায়নযোগ্য জ্বালানি নিয়ে গোলটেবিল আলোচনায় এসব কথা উঠে আসে। মন্ত্রী বলেন, 5 বছরে 10,000 মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ স্থাপন ও চালু করতে চায় সরকার। বিশ্বজুড়ে বিদ্যুৎ উৎপাদনে মিশ্র জ্বালানির ব্যবহার বেশ সমাদৃত, কিন্তু বাংলাদেশে প্রায় সবটাই আমদানি জ্বালানি নির্ভর। ফলে যুদ্ধ কিংবা ভূ রাজনৈতিক নিষেধাজ্ঞার চাপে পড়ে প্রায় ভুগতে হয় দেশের বিদ্যুৎ ও জ্বালানি বিভাগকে। বিএনপি সরকার শুরু থেকেই নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের কথা বলে আসছে।
আর তাই কৌশলপত্র চূড়ান্ত করার আগে ভোক্তাদের মতামত নিয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সাথে গোল টেবিল আলোচনায় বসে ভোক্তাদের সংগঠন ক্যাব। মনিটরিং ব্যবস্থা বাড়ানোর পরামর্শ দেয় সংগঠনটি। বিপিসি যে সংকট মোকাবেলায় যদি সৎ এবং দুর্নীতিমুক্ত হতো তাহলে সরকারকে এই বিপর্যয়ের মধ্যে পড়তে হতো না এবং কালো বাজার তৈরি হতো না। তিতাস যদি দুর্নীতিমুক্ত হতো তাহলে আজকের গ্যাস বিতরণ ব্যবস্থায় যে সংকট তৈরি হয়েছে সরকারকে তা মোকাবেলা করতে বেগ পেতে হতো না। বিদ্যুৎ সংকট, জ্বালানি সংকট বা জ্বালানি রূপান্তর মোকাবেলা করতে চাই তাহলে বলতে হবে এই বাহিনী দিয়ে সরকার সফলতার মুখ দেখবে না। আলোচনা হয় সাম্প্রতিক সময়ে বিদ্যুতের ভুতুড়ে বিল নিয়েও। মন্ত্রী এর দায় চাপান অধিক গরমের উপর। তবে ভোক্তাদের উপর সরকার চাপ বাড়াতে চায় না বলেও দাবি করেন তিনি। জনগণকে সাথে নিয়ে যদি মোকাবেলা করতে না পারি তাহলে যে পাহাড় পরিমাণ ঋণের বোঝা আমাদের ঘাড়ে রেখে গেছে সেটা থেকে উত্তরণ করে খুব ডিফিকাল্ট হবে। মাটির নিচে যে তারগুলো নিয়েছে, সাধারণত মাটির নিচে তারগুলো নিয়ে ডাক্টিং করে নিতে হয়। এটা জাস্ট মাটির দিয়ে ফেলে দিয়ে, গর্ত করে মাটির ভিতরে ফেলে দিয়ে মাটি ভরে রাখছে। আমদানি নির্ভরতা কমাতে সৌর বিদ্যুতে জোর দিতে চায় সরকার। এজন্য কৌশলপত্রের খসড়া করা হয়েছে। রিনিউয়েবল এনার্জিতে গেলে আমার যে জ্বালানিটি ইম্পোর্ট করতে হয় সেই জ্বালানি ইম্পোর্টটা অনেক কমে যাবে। রুফটপ সোলার পলিসির মধ্যে বলা আছে আমরা পুরো প্রাইভেট করে দেব। সোলারের যে 10,000 মেগাওয়াটের কথা আমরা বলেছি আমার মনে হয় পসিবল। ভোক্তা অধিকার রক্ষায় আইনি সুরক্ষার বিধান চায় ক্যাব। মন্ত্রী জানান ক্যাবের পরামর্শ আমলে নেয়ার চেষ্টা করবে সরকার। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। মৌসুমী নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে, কোথাও কোথাও বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া। ভারী বৃষ্টিতে বান্দরবানে বৃদ্ধি পেয়েছে সাঙ্গু নদীর পানি, বইছে বিপদসীমার উপর দিয়ে। নৌকা চলাচল বিঘ্নিত হয়, কিছুটা বিড়ম্বনায় পড়েছেন পর্যটকরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান আবহাওয়া স্বাভাবিক হলে আবারও নৌকা চলাচল শুরু হবে। আপাতত কোনো পর্যটক আটকা নেই। এদিকে দেশের 4টি সমুদ্র বন্দরকে 3 নম্বরে স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার ট্রলার ও নৌকাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে 4 দিন ধরে টেকনাফ সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ রেখেছে প্রশাসন। সারাদিনের বৃষ্টিপাতে চট্টগ্রামে বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন শিকদার। আলামিন, নগরীর কোন কোন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, জনভোগান্তির বিষয়টিও জানাবেন। দেবাশিস, চট্টগ্রামের এই মুহূর্তে আমরা আগ্রাবাদ বাণিজ্যিক যে এলাকা রয়েছে সেখানে রয়েছি। এখানকার দৃশ্য যদি বলতে চাই, ঠিক বিকাল থেকে একটানা ভারী বর্ষণ যেটা বলে সেটা হয়েছে। এখন একটু বৃষ্টি কমতে আমরা দেখছি। এই যে টানা বৃষ্টি, সেই টানা বৃষ্টিতে সকাল থেকেই গুড়ি গুড়ি কখনো মাঝারি কখনো ভারী বর্ষণ হয়েছে, কিন্তু বিকেল ঠিক 5টার পর থেকে একটু ভারী বর্ষণ আমরা দেখেছি। টানা 2 থেকে 3 ঘন্টা সেই ভারী বর্ষণ হয়। সেই ভারী বর্ষণে কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে আগ্রাবাদের এই যে এলাকাটি, যেটিতে সব থেকে বেশি নিচু এলাকা বলা হয় এবং সবসময় এই জায়গাটিতে সব থেকে বেশি পানি উঠে থাকে। এরই মধ্যে আমরা এই জায়গাটিতে দেখতে পাচ্ছি যে হাঁটু সমান পানি কিন্তু দেখা যাচ্ছে। বেশ কিছু ইঞ্জিন চালিত গাড়ি আমরা দেখছি যে বিকল হয়ে পড়েছে। এর মধ্যে সিএনজি, প্রাইভেট কার, সেগুলোকে আমরা দেখেছি যে বিকল হয়ে যেতে। অফিস ফেরত যারা রয়েছেন তাদেরকে ঠিক অফিসে যাওয়ার সময়টিতেই ভোগান্তিতে পড়তে হয়েছিল। এই জায়গাটি থেকে যখন তারা অফিসের থেকে ফিরছিলেন সেই সময়টিতে থেকে কিন্তু টানা বৃষ্টি শুরু হয় এবং তখন থেকে পানি জমতে শুরু করে। এখানকার আশপাশের বেশ কয়েকটি অলিগলিতে আমরা দেখছি যে পানি জমে গেছে, যার কারণে ভোগান্তিতে পড়তে হয়েছে সাধারণ মানুষের। অনেকটা অনুমান নির্ভর হয়ে যারা এখানে নিয়মিত চলাচল করেন তারা সেভাবেই চলাচল করছেন। নতুন কেউ আসলে কিন্তু এখানে যে রাস্তার পাশে যে অর্থাৎ সড়কের ঠিক শেষ 2 পাশে আমরা যে ড্রেনগুলো থাকে সেগুলো খোলা অবস্থায় রয়েছে। যদি নতুন কেউ আসে সেক্ষেত্রে দুর্ঘটনার একটি সংখ্যা কিন্তু থেকে যায়। তবে এখানে যারা নিয়মিত চলাচল করেন তারা অনুমান নির্ভর করেই চলছেন।
বেশ কিছু সিএনজি অটোরিকশাকে আমরা দেখেছি যে বিকল হয়ে যেতে, সেগুলো এখান থেকে টেনে টেনে যেখানে যে জায়গাটি উঁচু অবস্থায় রয়েছে সেই জায়গাটিতে নিয়ে হয়তো সচল করার চেষ্টা করা হয়েছে। সুতরাং ভোগান্তি, সেই ভোগান্তি কিন্তু একদিনের টানা বৃষ্টিতেই আমরা দেখতে পাচ্ছি। যদিও টানা 2-3 দিন ধরে বৃষ্টি পড়ছে, আজকে ভারী বর্ষণ হওয়ার কারণে ভোগান্তির মাত্রা চরমে এবং আমরা বলতে পারি যে। ধন্যবাদ আলামিন আমাদের সাথে যুক্ত হবার জন্য। টানা ও ভারী বর্ষণে কক্সবাজারে হয়েছে ভয়াবহ পাহাড় ধস। রোহিঙ্গা ক্যাম্প ও শহর মিলিয়ে অন্তত 9 জনের মৃত্যু হয়েছে, আহত বেশ কয়েকজন। প্রশাসন বলছে আগে সতর্ক করা হলেও সরেনি কেউ, এতেই ঘটল প্রাণহানি। কয়েকদিন ধরেই থেমে থেমে বৃষ্টি হচ্ছিল কক্সবাজারে। রোববার থেকে শুরু হয় টানা ও ভারী বৃষ্টিপাত। এতেই মাঝরাত থেকে ভোর 4টা পর্যন্ত ঘটে পাহাড় ধস। ক্যাম্প প্রশাসন জানায়, রাত 3টার দিকে উখিয়ার বালুখালী 11 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকে ধসে পড়ে পাহাড়। চাপা পড়েন নারী শিশুসহ 4 জন। ঘটনাস্থলেই হয় তাদের মৃত্যু। এর আগে রাত 1টার দিকে পালংখালী ইউনিয়নের 15 নম্বর জামতুলি ক্যাম্পে হয় পাহাড় ধস। নিচের বসতঘরে থাকা কামাল হুসাইন, তার স্ত্রী হুমায়রা বেগম ও তাদের 4 বছরের ছেলে আনাসের মৃত্যু হয়। তারা নতুন আসছে মানুষ তো, তারা তো আগাইলে আগারা আসি হিসাবে আর তো হন্যান তো কি হইব, আর তো সন্নমিকে আছে, তারা হন সন্নমি বাজল অন্য ভা পার ভাঙিয়ারে ফরিয়ারে 4 জন 5 জনের মাঝে একজন ইঞ্জুরি হয়ে গিয়ে আড্ডি মাই গিয়ে এখন এমএসএ হসপিটাল আমার ঢুকে আর 4 জন মরে গিয়ে, মা বাবা 3 জন বৈনব্য। এদিকে কুতুপালং 7 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে রাত 2টার দিকে মাটি চাপা পড়ে 7 বছরের শিশু একরামের মৃত্যু হয়। এছাড়া কক্সবাজার শহরের 12 নম্বর ওয়ার্ডের ছাত্তার ঘন এলাকায় পাহাড় ধসে একই পরিবারের 3 জন চাপা পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে আলী আকবর নামে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ক্যাম্প কর্তৃপক্ষ বলছে আগেই ছিল পাহাড় ধসের শঙ্কা। মাইকিং সহ বিভিন্নভাবে সতর্ক করা হয়েছিল স্থানীয়দের, তারা সরে না যাওয়ায় এই প্রাণহানি। তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছিল, কিন্তু রাতের মধ্যেই তারা ওই জায়গা থেকে যেহেতু সরায় নাই, ওই কারণে ঘটনাটা ঘটেছে। এই সময়টা একটু সজাগ হওয়ার কথা। আমরা সবসময় মাঝিকে সতর্ক করি, আমরা নাম্বার গণসংযোগ করি যে যদি ভারী বর্ষণ হয়, টানা বর্ষণ হয়, লার্নিং সেন্টারে চলে যাওয়ার জন্য। পাহাড় ধসের স্থল পরিদর্শন করেছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান। তিনি বলেন, স্থানীয় কিছু লোভী ব্যক্তি পাহাড় কেটে ঘর বানিয়ে বিক্রি করছে। এতে যেমন পাহাড় ধসের ঘটনা বেড়েছে, তেমনি বেড়েছে হতাহতের সংখ্যাও। বলেন, রোহিঙ্গাদের ফেরত পাঠানোই হবে স্থায়ী সমাধান। কিছু লোভী ব্যক্তি যারা পাহাড় কেটে তাদেরকে ঘর করে দিয়ে বিক্রি করছে, আমি আমাদের স্থানীয় জনপ্রতিনিধি যারা রয়েছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ যারা রয়েছেন, তাদের সহযোগিতা চাই। এই ধরনের লোভী ব্যক্তিদের হাত থেকে আমাদের পাহাড়কেও রক্ষা করা দরকার এবং যে মানুষগুলো অসহায় হয়ে এখানে আসছেন তাদেরও জীবন রক্ষা করা দরকার। এদিকে কক্সবাজারে গেল 24 ঘন্টায় 250 মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। ভারী বৃষ্টিতে উখিয়া সহ জেলার অনেক জায়গায় দেখা দিয়েছে জলাবদ্ধতা, কোথাও কোথাও বসতঘরে ঢুকে পড়েছে পানি। তাপস সরকার, যমুনা নিউজ। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। অবশ্য কবে নাগাদ প্রধানমন্ত্রী যাবেন তা পরে নির্ধারিত হবে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাতের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের কথা জানান উপদেষ্টা। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। এ সময় দেশটির ক্রাউন প্রিন্সের আমন্ত্রণপত্র প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে তুলে দেন তিনি। সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ঢাকায় নিযুক্ত সৌদি আরবের উপরাষ্ট্রদূত ইব্রাহিম আবদুল্লাহ। পরে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাতের বিষয়বস্তু গণমাধ্যমের সামনে তুলে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা। বলেন, রিয়াদের সঙ্গে একটি শক্তিশালী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে ঢাকার। ভবিষ্যতে দুদেশের পারস্পরিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও উচ্চতায় যাবে এমন আশা প্রকাশ করেন উপদেষ্টা। জানান, সাক্ষাতের সময়ে উঠে এসেছে মধ্যপ্রাচ্য প্রসঙ্গ। To the world under the leadership of Tariq Rahman. Now, Middle East is a very strong partner. So Saudi Arabia, we consider it not just a bilateral partner, but a very brotherly partner.
And, with Saudi Arabia, we will work very closely in our tenure in government. প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরে আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান, এমনটাও জানান পররাষ্ট্র উপদেষ্টা। Extended an invitation from His Highness the Crown Prince to our Honorable Prime Minister Tariq Rahman to visit the Kingdom of Saudi Arabia. What is significant here is that expressions of interest of both ways. Our Honorable Prime Minister has accepted the invitation from the Kingdom of Saudi Arabia, which His Highness has extended, the Crown Prince. রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। সার্কের সংকট কেবল রাজনৈতিক নয়, প্রাতিষ্ঠানিকও, এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, এই সংস্থাটি বাংলাদেশের ভবিষ্যৎ অগ্রযাত্রার গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠতে পারে। এক সেমিনারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সার্ককে আবারও কার্যকর ও বাস্তবসম্মত একটি আঞ্চলিক সংস্থায় পরিণত করতে কাজ করবে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি ও সদস্য দেশগুলোর মধ্যে আস্থা ফেরানো নিয়ে সেমিনার। আয়োজক ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বিস। আয়োজনে মূল প্রবন্ধ পড়েন দিল্লিতে বাংলাদেশের সাবেক হাই কমিশনার তারেক এ করিম। সে সময় প্রেজেন্টেশনে দক্ষিণ এশিয়ার মানচিত্র নিয়ে আপত্তি করেন ভারতীয় এক কূটনীতিক। জবাবে এটা কেবল উপস্থাপনার জন্য বলেও জানান প্রবন্ধকার। The map of India depicted here is incorrect. This map is for representational purposes. It does not project actual boundaries. অনুষ্ঠানে প্রধান অতিথি পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সার্কের পুনরুজ্জীবনে দরকার রাজনৈতিক সদিচ্ছা, পাশাপাশি প্রাতিষ্ঠানিক সংস্কার ও সক্ষমতা বাড়ানোর কথাও বলেন তিনি। SARC's challenges are not only political, they are also institutional. সার্কের সংকট কেবল রাজনৈতিক নয়, এটি প্রাতিষ্ঠানিকও। সংস্থাটির বাস্তবায়ন সক্ষমতা আরও শক্তিশালী করা, আর্থিক ভিত্তি সুদৃঢ় করা, বিশেষায়িত কাঠামোগুলোকে আরও কার্যকর করা এবং সিদ্ধান্ত বাস্তবায়নে জবাবদিহিমূলক অনুসরণ সংস্কৃতি গড়ে তোলা জরুরি। সার্কের মাধ্যমে আমাদের একটি নতুন, টেকসই ও স্থিতিশীল রাজনৈতিক সংলাপের পরিবেশ গড়ে তুলতে হবে। আমাদের লক্ষ্য হওয়া উচিত যেন দ্বিপাক্ষীয় উত্তেজনা আঞ্চলিক সহযোগিতার প্রতিটি ক্ষেত্রকে অচল করে না দেয়। Without trust, connectivity becomes difficult. বলেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর সার্কের সব সদস্য রাষ্ট্রের সাথে আলাদাভাবে যোগাযোগ করছে ঢাকা। এটিকে কার্যকর করতে সবাই ইতিবাচক বলে দাবি তার। In the coming months, subject to consultation with SARC member states, আগামী মাসগুলোতে সার্কভুক্ত দেশগুলোর সাথে পরামর্শক্রমে ধাপে ধাপে কিছু উদ্যোগ গ্রহণ করছি। এছাড়া সর্বোচ্চ রাজনৈতিক পর্যায়ে আরও বিস্তৃত কূটনৈতিক যোগাযোগের বিষয়টিও আমরা বিবেচনা করতে পারি। of a senior officials meeting. শামা ওবায়েদ বলেন, সার্ক ও বিমস্টেক দুটির সাথেই থাকবে বাংলাদেশ। A confident Bangladesh can support both SARC and BIMSTEC. লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। শিক্ষার্থীরা ডিসেম্বরে যখন ফাইনাল পরীক্ষা দেবে তখনই পরের বছরের পাঠ্য বই স্কুলে চলে যাবে, এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ 30 নভেম্বরের মধ্যে নতুন বই প্রস্তুত থাকতে হবে। সকালে সচিবালয়ে পাঠ্যপুস্তক প্রকাশ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত সভা শেষে এসব জানান শিক্ষামন্ত্রী। শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের বই পৌঁছে দিতে সবচেয়ে বড় সংকট তৈরি হয়েছিল 2025 সালে। সেবার শিক্ষাবর্ষের প্রথম 3 মাস বই ছাড়াই ক্লাস করতে হয় অধিকাংশ শিক্ষার্থীকে। চলতি বছরের জানুয়ারির প্রথম দিন প্রাথমিকের সব বই দেয়া গেলেও মাধ্যমিকের জন্য দেয়া যায়নি। পুরো জানুয়ারি মাস একটি বইও পায়নি সপ্তম ও অষ্টম শ্রেণীর কোনো শিক্ষার্থী। বিষয়টা নিয়ে সমালোচনার মুখে পড়ে মন্ত্রণালয় ও এনসিটিভি। আসছে বছর এই সংকট কাটাতে চায় শিক্ষা মন্ত্রণালয়। সে লক্ষ্যেই সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করেন সংশ্লিষ্টরা। অ্যাকচুয়ালি আমরা প্ল্যান করছি শিক্ষার্থীরা ডিসেম্বর মাসে যখন তারা ফাইনাল পরীক্ষা দিয়ে বাড়ি যাবে তখনই যেন তারা নতুন বই নিয়ে যেতে পারে, তাহলে ডিস্ট্রিবিউশনটাও সুন্দর হবে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ যে এটা আমাদেরকে এন্ড অফ নভেম্বরের ভিতরে শেষ করতে হবে। 600 লটের 32 কোটি বই ছাপানোর জন্য আনুমানিক আমাদের প্রায় ধরেন 80,000 মেট্রিক টন পেপার লাগবে। তা আমরা টেন্ডার ইতিমধ্যে শুরু করেছি। আমাদের যারা প্রেস মালিক, সম্মানিত প্রেস মালিক আছেন, তারা টেন্ডারে অংশগ্রহণ করছেন।
মন্ত্রী জানান টেন্ডার প্রক্রিয়া চলছে, আগস্টের প্রথম সপ্তাহেই ওয়ার্ক অর্ডার দেওয়ার পর ছাপার কাজও শুরু হবে। আর এই বিষয়ে যা তদারকি করার দরকার রয়েছে তা আমাদের মন্ত্রণালয়ের টিম রয়েছে, এনসিটিভি রয়েছে, এবং আমরা সম্পূর্ণ প্রস্তুত আগামী দিনে সুন্দরভাবে বই দেওয়ার জন্য। এদিকে বিকেলে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি নাইমে শিক্ষকদের বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন মন্ত্রী। জানান শুধু শিক্ষার্থী নয়, সিসি ক্যামেরার মাধ্যমে শিক্ষকদের কার্যক্রমও মনিটরিং করবে সরকার। এখান থেকে একটি শিক্ষিত গোষ্ঠী তৈরি হোক, একটি জাতি তৈরি হোক, এবং সেইটার অবদান রাখবেন আপনারা। সেই ডেস্টিনেশনে যেন আমরা যেতে পারি, সেই জন্য সকলে মিলে কাজ করবো, এটাই আমাদের আহ্বান। শিক্ষা ক্যাডারে কেউ আসতে চায় না জানিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। এমন তো বলা যেতে পারতো ইউজ টু 50 অ্যাকর্ডিং টু দ্য ব্যাংক, এমন তো বলা যেতে পারতো যে 1 থেকে 100 পর্যন্ত যারা বিসিএস এক্সামে রেজাল্ট ভালো করবে অ্যাকর্ডিং টু দ্য লিস্ট, তাদের কোনো চয়েসই থাকবে না, তারা শিক্ষাই দিতে হয়। আল আমিনা কহন, যমুনা নিউজ, ঢাকা। অক্টোবরকে ধরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। শীঘ্রই সরকারের সাথে আলোচনা শেষে স্থানীয় নির্বাচনের বিষয়ে সবকিছু চূড়ান্ত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ। বিকেলে ইসি সচিবালয়ে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি RFED আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে এসব জানান তিনি। সুষ্ঠু নির্বাচন কমিশনের জন্য চ্যালেঞ্জ উল্লেখ করে গণমাধ্যমের সহযোগিতা চাওয়া হয়। সিটি কর্পোরেশন পর্যায়ে প্রশাসকের মাধ্যমে কার্যক্রম চলমান জানিয়ে ইউনিয়ন এবং পৌরসভা পর্যায় থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরুর আভাস দেন ইসি মাসুদ। এ সময় জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হওয়ার কথা জানান ইসি সানাউল্লাহ। নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত করা সহ সীমানা নির্ধারণে সরকারকে চিঠি দেওয়া হবে। জাতীয় নির্বাচনের মতো স্থানীয় নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজন করতে তৎপর ইসি। আমরা মোটামুটি নির্বাচন কমিশন অক্টোবরে নির্বাচন হবে এই ধরনের মানসিকভাবে প্রস্তুতি নিয়ে অন্য সকল প্রস্তুতি গ্রহণ করছি। সরকারের সাথে এসব বিষয়ে আমার মনে হয় আমাদের কিছু আলাপ আলোচনা হবে এবং তার ভিত্তিতেই আমরা নির্বাচনে সকল প্রকার তফসিল ঘোষণা করব। আবারও দ্রুত সময়ের মধ্যে ইসলামী ব্যাংকের পর্ষদ গঠন এবং প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেয়া সহ 7 দফা দাবি জানিয়েছে সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে আন্দোলনকারীরা। দাবি আদায়, বিক্ষোভ মিছিল এবং জাতীয় গ্রাহক সমাবেশের ঘোষণা দিয়েছে তারা। সকালে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে আন্দোলনকারীরা বলেন, লুটপাটকারীদের দোসর খুরশিদ আলমকে চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেয়া হলেও এখন নতুন পর্ষদ গঠন করা হয়নি। গ্রাহকদের আস্থা ফেরাতে দক্ষ মানুষের সমন্বয়ে দ্রুত পর্ষদ গঠন করতে হবে। একই সাথে পাচার করা অর্থ উদ্ধার এবং ব্যাংক লুটপাটকারীদের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন দাবি তাদের। অনিয়মে জড়িতরা যেন মালিকানায় ফিরতে না পারে তাও নিশ্চিত করতে হবে। দাবি আদায়ে বিক্ষোভ মিছিল, সমাবেশ এবং অবস্থান কর্মসূচিও ঘোষণা করেছে আন্দোলনকারীরা। সৎ, যোগ্য, অভিজ্ঞ এবং পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে ইসলামী ব্যাংকের একটি পূর্ণাঙ্গ স্বাধীন পরিচালনা পরিষদ গঠন করতে হবে। যদি আমাদের এই দাবি অবিলম্বে পূরণ করা না হয় তাহলে আমরা আগামী দিনে বৃহত্তর কর্মসূচি দেব। সবাইকে নিয়ে ঢাকায় জাতীয় জাদুঘরের সামনে আগামী 18 জুলাই শনিবার গ্রাহকদের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার 250তম পূর্তি উদযাপন উপলক্ষে রাজধানীর হোটেল ক্রাউন প্লাজায় চলছে সপ্তাহব্যাপী গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল। 3 জুলাই শুরু হওয়া এই ফুড ফেস্টিভ্যাল চলবে 9 জুলাই পর্যন্ত। আয়োজিত ফুড ফেস্টিভ্যালে অতিথিদের জন্য তুলে ধরা হয় যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী ও জনপ্রিয় সব খাবার: হট ডগ, কর্ন ডগ, বিফ ওয়েলিংটন, মিট লোফ, চিকেন পট পাই, কাজু চিকেন, বারবিকিউ গ্রিল, হরেক পদের ডেজার্ট সহ ছিল 180টিরও বেশি পদের মুখরোচক খাবার। পাশাপাশি আয়োজন করা হয় লাইভ কুকিং স্টেশন, আমেরিকান কমফোর্ট ফুড এবং সুস্বাদু বিভিন্ন ডেজার্ট। বিকেলে ফুড ফেস্টিভ্যাল পরিদর্শনে আসেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসন। এ সময় তিনি বলেন, এই ফুড ফেস্টিভ্যালের মাধ্যমে শুধু খাবার নয়, অতিথিদের কাছে আমেরিকার খাদ্য সংস্কৃতি ও উৎসবের আবহ তুলে ধরা হচ্ছে। এমন আয়োজন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জনগণের পারস্পরিক সম্পর্ক, বন্ধুত্ব এবং সাংস্কৃতিক বিনিময়কে আরও গভীর করবে।
এমন আয়োজন সত্যিই চমৎকার। এই ফুড ফেস্টিভ্যাল বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জনগণের পারস্পরিক সম্পর্ক, বন্ধুত্ব ও সাংস্কৃতিক বিনিময়কে আরও গভীর করবে। খাগড়াছড়ির পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে নিহত হয়েছেন 3 যুবক। তারা পাহাড়ের আঞ্চলিক সংগঠন জেএসএস এর সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে। বেলা 12টার দিকে উপজেলার মধুমঙ্গল পাড়ায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন পানছড়ির রিয়েল চাকমা, সাজেকের পদ্ম চাকমা ও রাঙামাটির ধনা চাকমা। স্থানীয়রা জানান ওই 3 যুবক বাজার থেকে ফেরার পথে প্রতিপক্ষ তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই নিহত হন তারা। পুলিশ জানায় ঘটনাস্থল থেকে 2 রাউন্ড গুলি ও 14 রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে। ঘটনার পর মধুমঙ্গল পাড়া এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এদিকে ইউপিডিএফ মূলের জেলা সংগঠন অঙ্গমার্মা এক বিবৃতিতে জানিয়েছেন জেএসএস এর অভ্যন্তরীণ কোন্দলের কারণেই এই হত্যাকাণ্ড। ব্রাহ্মণবাড়িয়ার সড়কে পড়ে থাকা গাছ সরানোকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়িয়েছে 3 গ্রামের বাসিন্দারা। এতে আহত হয়েছেন 10 জন। বিকেলে কসবা উপজেলার মূল গ্রাম ইউনিয়নের শ্যামাবাড়ি, বাদইর ইউনিয়নের হাতুরাবাড়ি ও নিমবাড়ি গ্রামে এই সংঘর্ষ ঘটে। স্থানীয়রা জানায় কয়েকদিন আগে সড়কে পড়ে থাকা গাছ সরানোকে কেন্দ্র করে সিএনজি চালিত অটোরিকশা ও ইজি বাইক চালকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জেরে বিকেলে মাইকে ঘোষণা দিয়ে উভয় পক্ষের লোকজন জড়ো হয়। এক পর্যায়ে শ্যামবাড়ি গ্রামের সাথে পার্শ্ববর্তী নিমবাড়ি গ্রামের লোকজন অংশ নিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে যায়। এ সময় উভয় পক্ষ দেশীয় অস্ত্র ও ইট পাটকেল নিয়ে সংঘর্ষে জড়ায়। আহত হয় 10 জন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। রাজধানী তেহরানের আজাদ স্কোয়ারে পৌঁছেছে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহবাহী কফিন। প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ যাত্রায় জনসমুদ্রে পরিণত হয়েছে ইরানের রাজধানী তেহরান। এতে এত বিপুল সংখ্যক মানুষের ভিড়ে দুর্ঘটনা এড়াতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানাতে রোববার রাত পর্যন্ত মোসাল্লায় জড়ো হয় অনুসারীরা। এর আগে সকালে অনুষ্ঠিত হয় নিহত খামেনি ও তার পরিবারের 4 সদস্যের জানাজা। খামেনির 3 ছেলে সহ অংশ নেয় লাখ লাখ মানুষ। নিরাপত্তাজনিত কারণে ছিলেন না আরেক ছেলে বর্তমান সর্বোচ্চ নেতা মুস্তাবা খামেনি। তেহরান, কোম এবং ইরাকের কারবালা ও নাজাফে জানাজা শেষে আগামী 9 জুলাই জন্মস্থান মাশহাদে দাফন করা হবে প্রয়াত ইরানি নেতাকে। এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।